আসসালামু আলাইকুম। আমরা এই পর্বে কথা বলবো নবম অধ্যায়ের টাইপ 2 নিয়ে। তো টাইপ 2 তে রয়েছে কি দেখো পিএইচ সংক্রান্ত যেই ক্যালকুলেশন রয়েছে আমরা এখন সেগুলো সমাধান করার চেষ্টা করব। সো দেখি আমরা এখন প্রশ্ন যাই, ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান করি। আচ্ছা, তো দেখো আমাদের জন্য শুরুতে একটা ম্যাথ রয়েছে। ম্যাথটাতে কি বলেছে যে বিশুদ্ধ পানিতে অ্যাসিড যোগ করার কারণে যদি হাইড্রোজেন আয়ন 100 গুণ বেড়ে যায় তাহলে ওই দ্রবণের পিএইচ কত হবে। তো এই ম্যাথটা আসলে আমরা এখন সলভ করব। তো আমি এখন যাচ্ছি স্টেপ বাই স্টেপে। দেখো নর্মালি আমরা জানি যে বিশুদ্ধ পানির হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল কত হয় 1 × 10⁻⁻14 মোলার। আচ্ছা, তাহলে অনলি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? অর্ধেক, তাই না? দুইটা মিলে যদি এত হয় তাহলে কত হবে 1 × 10⁻⁻7 মোল ঘনমাত্রা। আচ্ছা, এবার আমাকে যেই জিনিসটা বলেছে প্রশ্নে, তো আমরা এখন সেই প্রশ্নের সেই টপিকটাতে যাচ্ছি। বলতেছে যদি হাইড্রোজেন আয়ন মানে অ্যাসিড যোগ করার ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 100 গুণ বেড়ে যাচ্ছে, 100 গুণ। তাহলে দেখো এই যে এখানে অ্যাসিড যোগ করার পরের অবস্থা কি হবে? তাহলে নিউ, আমরা এখন নতুন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা হিসাব করতে চাচ্ছি। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে 1 × 10⁻⁻7 × 100। এটা কেন হচ্ছে? কারণ অ্যাসিড যোগ করা হয়েছে, যেটা বুঝছো। এসিড যোগ করার পরে ঘনমাত্রাটা এইটা হয়েছে যে 1 × 10⁻⁻7 আগেই ছিল, এটার 100 গুণ, আগের ঘনমাত্রার 100 গুণ। তাহলে এটা কত হবে বলো তো? এটা হবে 1 × 10⁻, যেহেতু 100 গুণ করতেছি তাহলে এখান থেকে পাওয়ারটা কমে যাবে, 10⁻⁻5 মোলার। তাহলে এইটা হচ্ছে আমার নতুন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আমি আশা করতেছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো। এবারে চলো আমরা পিএইচ এর যে নর্মাল সূত্র, সেই নর্মাল সূত্রে যাই। পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো হাইড্রোজেন তার মাইনাস লগ ঠিক থাকবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 1 × 10⁻⁻5। এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। সো মাইনাস লগ, এখন আসলে এখান থেকে অ্যান্সারটা করে ফেলি, তাহলে কত আসতেছে? আচ্ছা, সো মাইনাস লগ 1 × 10⁻⁻5, 5 এখান থেকে ভ্যালু আসতেছে। সো এটাকে আমরা ইরেজ করে দিই, আমরা এখান থেকে ভ্যালু পাবো 5। তার মানে কি পিএইচ এর ভ্যালু কত হবে 5। তো আসলে পুরাটাকে আরেকবার ওভারভিউ করি। আমরা জানি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল 1 × 10⁻⁻14 1 × 10⁻⁻14 মোলার। এটা ফিক্সড ভ্যালু, এটা সবসময়ের জন্য সত্য। আচ্ছা, তো তাহলে যদি শুধু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার কথা চিন্তা করি সেখানে কত হবে? এটার অর্ধেক, মানে এটা অর্ধেক বলতে পাওয়ারটা অর্ধেক, 2 দিয়ে ডিভাইড যদি করে দেই তাহলে 1 × 10⁻⁻7 মোলার। আচ্ছা, গেল। দেন অ্যাসিড যোগ করার ফলে কি হচ্ছে? ঘনমাত্রাটা বেড়ে যাচ্ছে কত গুণ? 100 গুণ। সেই জন্য আমরা 100 গুণ করলাম। তাহলে হাইড্রোজেন আয়ন আগে কত ছিল? 1 × 10⁻⁻7 মোলার, এর 100 গুণ, তার মানে এর সাথে 100 গুণ হবে। তাহলে এর সাথে 100 গুণ দিলে ফাইনাল ফলাফল কত আসবে? 1 × 10⁻⁵ মোলার। তাহলে এটা হচ্ছে কারেন্ট। অ্যাসিড যোগ করার পর ফাইনাল ফলাফল হচ্ছে আমার এটা। এবারে সূত্র কি দেখো? পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। তাহলে মাইনাস লগ এইচ প্লাসের বর্তমান ঘনমাত্রা কত? 1 × 10⁻⁵, এটা আমরা এখান থেকে পেয়েছি। আচ্ছা, সো এখান থেকে জাস্ট যদি ক্যালকুলেশন করো তাহলে রেজাল্ট কত আসবে? 5 চলে আসবে। সো আশা করতেছি এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখি এখানে 5 অপশন আছে কিনা। ইয়েস, দেখো তো আমাদের গ নাম্বারের অপশনটি কত? 5। আচ্ছা, গেল এটা। তাহলে আমরা এটার অ্যান্সার পেলাম গ নাম্বার। এবারে যাচ্ছি আমরা আমাদের সেকেন্ড যেই পোর্শন রয়েছে বা সেকেন্ড যেই ম্যাথ রয়েছে সেখানে। বলতেছে কোনো নাইট্রিক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান 2, পিএইচ এর ভ্যালু দেওয়া আছে 2 হলে মোলার ঘনমাত্রা কত? তার মানে আগের ম্যাথের অপোজিট হবে। আগের ম্যাথে আমাকে ঘনমাত্রাটা ক্যালকুলেশন করে দেন পিএইচ বের করতে হয়েছে, এবার পিএইচ এর মান দেওয়া আছে, ঘনমাত্রা সেখান থেকে আমাকে বের করতে হবে। আচ্ছা, সো আমরা এখন এই ম্যাথটাও স্টেপ বাই স্টেপ ফলো করব। ওকে, সো দেখো আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি পিএইচ সমান মাইনাস লগ এইচ প্লাস। আচ্ছা, এখন পিএইচ এর ভ্যালু কত? 2 সমান মাইনাস লগ এইচ প্লাস পাচ্ছি। এখান থেকে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে -2 = কি? লগ এইচ প্লাস পাচ্ছি আমরা, এরকম পাচ্ছি। এবারে দেখো এই লগটাকে এই পাশে নিয়ে আসবে। লগ যদি এই পাশে চলে আসে সেটাকে বলা হয় অ্যান্টি লগ। লগ যখন আমরা শিফট করে ফেলি, মানে লগকে যখন শিফট করা হয় তখন সেটাকে বলা হয় অ্যান্টি লগ। তাহলে অ্যান্টি লগ -2 তো অলরেডি আগে থেকেই ছিল এই পাশে, = কি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এবারে অ্যান্টি লগ মানে আমরা কি করতে পারি বলো তো? অ্যান্টি লগ মানে আমরা আচ্ছা, অ্যান্টিলককে ক্যালকুলেটরে কীভাবে করবো? শিফট চেপে লক প্রেস করবো। অ্যান্টিলক মানে ক্যালকুলেটরে তুমি শিফট দেন লক প্রেস করবা,
দেখবে একটা 10-এর মতো চলে আসছে। সো ব্র্যাকেট দিয়ে -2 বসাও, দেন ইজ ইকুয়ালস টু 0.01। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আসলো 0.01 মোলার। আচ্ছা, আবার আরও একবার রিপিট করতেছি, অ্যান্টি লগ ক্যালকুলেশন কীভাবে করব। ক্যালকুলেটরে শিফট বাটন চেপে দেন লগ প্রেস করব, লগ বাটন প্রেস করব, ফার্স্টে শিফট দেন লগ, দেখবো একটা 10-এর মতো একটা সংখ্যা চলে আসছে, ওটাই তোমার অ্যান্টি লগের মান। দেন ব্র্যাকেট দিয়ে এখানে কত আছে, -2 আছে, -2 যদি বসিয়ে দেন ইকুয়াল প্রেস করো, দেখবে এখানে ঘনমাত্রা চলে আসছে 0.01। তো চলো আমরা একবার দেখি 0.01 আছে কিনা। ইয়েস, এখানের খ নাম্বার 0.01। তাহলে আমরা এখান থেকে আমাদের খ নাম্বার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ওকে, যাব আমরা আমাদের নেক্সট অংশে। নেক্সট প্রশ্ন ফলো করো, বিশুদ্ধ পানির পিএইচ কত? দেখো বিশুদ্ধ পানির পিএইচ হবে কত, 7। কেন? আমরা জানি পানি একটি নিরপেক্ষ পদার্থ, এটা না অম্লীয় না ক্ষারীয়, যেহেতু নিরপেক্ষ পদার্থ তাহলে এটার পিএইচ এর মান 7 হবে। কোনটির পিএইচ সব থেকে কম? মানুষের ত্বকের পিএইচ 4.5 থেকে 5.5 এর মধ্যে। অন্যান্য যেই অগ্নাশয় রস বলো, রক্ত বলো, মূত্র বলো, এটা ক্লোজ টু 7 বা 7 থেকে উপরে। অনলি মানুষের পিএইচ যেটা একটু অম্লীয় থাকে। আচ্ছা, এবার কি বলছে, কোনটির পিএইচ এর মান তুলনামূলকভাবে বেশি? এটা হবে কি, অগ্নাশয় রস। কত, 8.1 সামথিং। ঠিক আছে, সো অগ্নাশয় রসের পিএইচ এর মান সব থেকে বেশি। কোনটি মানুষের ত্বকের পিএইচ এর মান? এই যে আমি বলে দিলাম সব থেকে কম, 4.8 থেকে 5.5। 4.8 থেকে 5.5 মানুষের ত্বক কিছুটা অম্লীয় থাকে। আচ্ছা, দেহ ত্বকের আদর্শ পিএইচ এর মান কোনটি? আমরা অলরেডি এটাকে সলভ করেছি, সো এটা হবে 5.5। দেখো অনেকবার বোর্ডে এসেছে কোশ্চেনটা যে মানুষের ত্বকের পিএইচ এর মান কত, অ্যান্সারটা হবে 5.5। মানুষের রক্তের পিএইচ কত? রক্ত নিরপেক্ষ, কিছুটা হালকা ক্ষারীয়, সো 7.43 থেকে 7.45 পর্যন্ত মানুষের রক্তের পিএইচ এর মান। এইগুলো সব মুখস্থ মান, এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং এগুলো কিন্তু বোর্ডে আসা বোর্ডে আসা প্রশ্ন আর কি। আচ্ছা, মাটির পিএইচ এর মান বৃদ্ধি করতে, ধরো মাটি কোনো কারণে অম্লীয় হয়ে গেল, এখন তুমি পিএইচ এর মান বাড়াতে চাও, তাহলে কোন পদার্থটি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড, চুন। ইয়েস, ক্যালসিয়াম অক্সাইড, গ নাম্বারটা CaO, ক্যালসিয়াম অক্সাইড, চুন সেখানে ব্যবহার করা হয়। তাহলে মাটির পিএইচ এর মান যদি কোনো কারণে বাড়াতে হয় তখন আমরা সেখানে ক্যালসিয়াম অক্সাইড বা চুন ব্যবহার করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন, মাটির পিএইচ এর মান কত এর মধ্যে হলে সবচেয়ে ভালো হয়? মানে জাস্ট একটা রেঞ্জটা কত, যে আমরা মাটির পিএইচ এর মান কত মেনটেন করলে ওই মাটিটা উর্বর মাটি হবে এবং ভালো হবে? অ্যান্সারটা হচ্ছে 6 থেকে 8। যদি আমরা 6 থেকে 8 এর মধ্যে রাখতে পারি সেই মাটিটা আসলে কি হবে, একটা উর্বর মাটি হবে বা একটা ভালো মাটি হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলতেছে। বলতেছে মাটির পিএইচ খুব বেশি হলে, অর্থাৎ অতিরিক্ত যদি ক্ষারীয় হয়ে যায়, এতে কি মিশিয়ে পিএইচ এর মান কমানো যায়? কি হবে বলো তো? এখানে অ্যামোনিয়াম সালফেট যোগ করে মাটির যেই পিএইচ এর মান যে কমাতে হবে সেইটার জন্য আমরা অ্যামোনিয়াম সালফেট যোগ করি। মানে ধরো কোনো একটা মাটি ক্ষারীয় হয়ে গেল, তখন তো তার পিএইচ এর মান 7 থেকে বেশি, জাস্ট ওই মোমেন্টে আমরা অ্যামোনিয়াম সালফেট মাটিতে যোগ করে মাটির পিএইচ এর মান একটা নিউট্রাল পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সো এখানে সঠিক অ্যান্সার হবে খ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো বলতেছে কি, আচ্ছা বলতেছে আমাদের বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানির পিএইচ হবে কত? 5.5 থেকে 6 এর মধ্যে। আচ্ছা, এখন এটা কিন্তু দেখো একটু হালকা অম্লীয়। এখন কেন এটা অম্লীয়? কারণ তোমরা জানো বৃষ্টির পানিতে কি থাকে, দুর্বল কার্বনিক অ্যাসিড থাকে। সো এই জন্য আমাদের এখানে অ্যান্সারটা হবে খ নাম্বার, 5.5 থেকে 6। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পানির পিএইচ এর মান কত এর কম হলে, মানে পিএইচ এর মানের তো একটা রেঞ্জ আছে, কত এর কম হলে সেটি জীবের জন্য প্রাণনাশক? এটার অ্যান্সার হবে ঘ নাম্বার। মানে আমরা জানি যে পিএইচ এর মান কম বেশি হতে পারে, বাট যদি সেটা 4.5 এর কম হয়, তখন সেই পানি অতিরিক্ত মাত্রায় অ্যাসিডীয় হওয়ার কারণে সেখানে পানিতে বসবাসরত যে জীবগুলো থাকবে, এটা মানে ওই সকল জীবের জন্য প্রাণনাশক হিসেবে কাজ করবে। মানে সেখানে জাস্ট তারা আর সারভাইভ করতে পারবে না। ওকে, সো আমাদের পিএইচ সংক্রান্ত এই ম্যাথগুলো ছিল বা এই প্রশ্নগুলো ছিল। সবগুলো প্রশ্নই কিন্তু বিভিন্নভাবে বোর্ডে আসা প্রশ্ন, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো আশা করতেছি এই প্রশ্নগুলো তোমরা অনেক ভালোভাবে প্র্যাকটিস করবা এবং এক্সামে আসলে তোমরা সেখান থেকে খুব ভালোভাবে এগুলোর অ্যান্সারও করতে পারবা। তো তাহলে আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।